দর্শক মণ্ডলী, আজকের লিগ্যাল রাইটস অনুষ্ঠানের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির পূর্বে বিশেষ করে বেইলিফের এনফোর্সমেন্ট বিষয়ে কথা বলছেন ব্যারিস্টার রেজা চৌধুরী। বিশেষ করে বেইলিফ আসলে যদি কোনো ধরনের মিসবিহেভ করে, কোনো ধরনের নির্যাতন করে, কোনো ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করে, এসব বিষয়ে কীভাবে বেইলিফের বিরুদ্ধে কমপ্লেইন করতে হয় এবং প্রতিদান কীভাবে পেতে হয় সে বিষয়ে আলোচনা করছেন। আমি আবার ফিরে যাচ্ছি ব্যারিস্টার রেজা চৌধুরীর কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো জাস্ট টু রিক্যাপ, যে আপনারা যদি এরকম আপনারা বক্তব্য হন তাহলে অবশ্যই আপনারা প্রমাণ রাখবেন, কোনো ভিডিও এভিডেন্স যদি থাকে তাহলে মানে অবশ্যই রাখবেন। These are all the things that you can do at your fingertips. It's all practical advice. আপনারা এটা করার পরে যখন আপনারা কোর্টে মানে ইন্টারনালি যখন কমপ্লেন্টে ছাড়বেন, internal complaint by and large in the vast majority of cases they are not going to be upheld. যে তারা বলবে যে না, আমরা এটা আমরা অ্যাকসেপ্ট করি না, গ্রহণ করলাম না, আমরা শুনছি তোমার বক্তব্যটা, আমরা নিজেই তদন্ত করছি, আমাদের এই যারা দুই বেলিফ ইজ ইউজুয়ালি টু, তাদের সাথে কথা হয়েছে, তারা বলছে অন্য ব্যাপারটা অন্যদিকে মানে হয়েছে, সবগুলো মানে অ্যাবাভ বোর্ড। সো ইন দোজ সার্কামস্টেন্সেস আপনাদের যে ফাইনাল সর্ট অফ যে রেমেডি সেটা তো হচ্ছে গিয়ে আপনাদের এই যে কোর্টে একটা মানে কমপ্লেন ছাড়বেন। কমপ্লেন ছাড়ার সময় দ্য সেম প্রিন্সিপল বালাটিকে আপনারা এই কমপ্লেনটা স্টেটমেন্টটা মানে ব্যাখ্যা করে সবগুলো বলবেন, মানে আপনার ইতিহাসটা কি, স্টোরিটা কি, আপনারা যদি এই ভিডিও এভিডেন্স কিংবা কোনো রেকর্ডিং থাকে অবশ্যই আপনারা এই কমপ্লেন্টের সাথে ছাড়বেন। ছাড়ার পরে কোর্টে আপনাকে একটা রেসপন্স দিবে যে আমরা এই যে বেইলিফের যে কোম্পানি তাদেরকে আমরা কমপ্লেন্টটা পাঠিয়েছি তাদের রেসপন্সের জন্য। রেসপন্স যখন আসবে তখন আপনাকে বলতে পারে যে হ্যাঁ কি না, মানে ওরা বলছে যে এই ব্যাপারটা অন্যদিকে মানে হয়েছে, আর এর জন্যই জাজ সাহেবের কাছে আমরা এই ব্যাপারটা দিয়েছি। জাজ সাহেব পড়ে উনি বলছেন যে না, এই মানে কমপ্লেনটা ভ্যালিড না, এর জন্যই উনার মানে প্রিলিমিনারি একটা আছে, এই মন্তব্য আছে যে উনি হি ও শি ইজ মাইন্ডেড টু not to uphold the complaint but to dismiss the complaint. বাট আপনার যদি এই ব্যাপারে যদি আরো কোনো যদি মন্তব্য থাকে, যে আপনি যদি ব্যাপারটা যদি মনে করেন যে না, ব্যাপারটা হিয়ারিং এ যাওয়া উচিত, সাক্ষী সুক্কা দেওয়া উচিত, তাহলে বলুন। আপনি যদি এটাই বলেন, মানে আপনি যদি খুবই স্ট্রংলি ফিল করেন, তাহলে তো অবশ্যই জাজ সাহেবের কাছে যাবে। জাজ সাহেব ব্যাপারটা বিবেচনা করে যদি বলেন যে ঠিক আছে, আমি ট্রায়ালের জন্য ডাইরেকশন দিলাম, যে ব্যাপারটা সাক্ষী সুক্কা মানে আনা হোক, মানে উভয় পক্ষর পার্টিরা স্টেটমেন্ট এক্সচেঞ্জ করা হোক, অন্য কোনো যদি আরো যদি কোনো ফার্দার যদি কোনো এভিডেন্স দরকার তাহলে so be it, let the parties exchange those evidence and any further witnesses or witnesses they intend to rely upon. Our hearingটা হবে over a 1 day or a 2 day at the relevant court. Now এটা যদি হয় তাহলে তো আপনি দেখছেন যে the matter then becomes a rather like a civil trial. সিভিল কোর্টে লিটিগেশনের মতো ট্রায়াল মানে চলে আসছে। তখন তো আপনাকে চিন্তা করতে হবে যে এটার কস্টের ব্যাপারে। আপনি যদি এটা যদি হয় তাহলে নিশ্চয়ই তো আপনি একজন ব্যারিস্টারের কাছে যাবেন, যে এই ব্যাপারটা মানে এই ব্যাপারটার ওনার অভিজ্ঞতা আছে। আপনি যদি গিয়ে যদি আপনার নিজের কষ্টটা মানে চিন্তা করতে হবে। আপনি যদি লুজ করেন তাহলে যে উভয় পক্ষের যে আপনাকে কষ্টটা সেটা তো দিতেই হবে। আপনি এই ব্যাপারটা আপনাদেরকে একটু সচেতন হতে হবে। আগের রুলটা কি মানে একটা প্র্যাকটিসের মতো বলতে গেলে রুল আসলে বলা ঠিক না, কারণ there isn't any rule that I mean the rent distress rules, সেখানে কোনো উল্লেখ করা হয়েছে না যে কষ্টের ব্যাপারে। যে আগের মতো যেরকম এটা মানে আরম্ভ হয়েছিল যে এই পুরো রেমেডিটা ছিল আসলে কস্ট ফ্রি। এখন যেটা হয়েছে, we are now living in the climate of cost. আমরা তো লর্ড জাস্টিস জ্যাকসনের যে মানে কস্ট রিফর্ম যেটা আসছে
এই লিটিগেশনের ব্যাপারে, মানে যে সব সময় দেখতে হবে, দুই পার্টির দেখতে হবে যে খরচটা কিভাবে, এবং খরচের একটা স্টেটমেন্ট দিতে হবে সব হিয়ারিং এর। এবং যে রিসেন্ট যে একটা জাজমেন্ট আসছে কোর্ট অফ অ্যাপিল থেকে, যে এই কস্টের ব্যাপারে পার্ট রুল 3.9 এর যে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, কিভাবে এটা মানে এই চালু করতে হবে এবং মনিটর করতে হবে, সেই ব্যাপারে মানে সবাই জন্য, জাজ থেকে পার্টিজ এবং দ্য লয়ার্স, দ্য অ্যাডভোকেট, সবাইকে সচেতন হতে হবে। ইন দোজ সিচুয়েশন ব্যাপারটা আসলে একটু মানে খুবই জটিল হয়ে গেছে, যে আপনাদেরকে তো কষ্টের ব্যাপার তো দেখতেই হবে। কারণ আমার রিসেন্ট যেটা কেস হয়েছিল, যে আমার আগের কয়েক বছর আগের একটা কেস ছিল, সম্পূর্ণ সবকিছু মানে ফ্রি ছিল, কস্ট ফ্রি ছিল। এই ব্যাপারটা এই সার্কিট জাজের এই কোর্টে গিয়ে 2 দিনের হিয়ারিং ছিল, কোনো কস্টমস কোনো অর্ডার হয়নি। কিন্তু অদ্য যেটা কেস ছিল, জাজ সাহেব বলছেন না, তুমি যদি যাইতে চাও তাহলে তোমাদেরকে কস্টটা দেখতে হবে, যদি লুজ করো তাহলে তোমার নিজেরই লিগ্যাল কস্ট দিতে হবে, এবং উভয় পক্ষের পার্টির কস্ট দিতে হবে। সেই ব্যাপারে দেখতে হবে। এন্ড ওয়াই ইজ ইট দ্যাট, আই মিন কেন এটা এই ব্যাপারটা মানে দাঁড়িয়ে আসছে। উই অল নো ইট ডাজন্ট টেক এ জিনিয়াস অর শার্লক হোমস টু আন্ডারস্ট্যান্ড দিস। মানে another example, another instant where আপনাদেরকে সবাইকে যে লিটিগেশনে না যাওয়ার একটা মানে ডিসকারেজমেন্ট করা। সো আপনারা এটাই সচেতন হতে হবে। বাট আই ক্যান টেল ইউ দিস, যে আপনি যদি খুবই স্ট্রংলি ফিল করেন যে যাওয়ার জন্য, as far as I'm aware that there is no legal aid available for this type of work, or none that I'm aware that solicitors have been able to apply for, তার মানে হচ্ছে না যে আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে লিগ্যাল এইড এজেন্সি বলতে পারে না আমরা দিব না। আপনি তো ট্রাই করুন। মানে ব্যারিস্টার সাহেব যদি পাবলিক অ্যাক্সেস থাকে, এটা ডাইরেক্ট পাবলিক অ্যাক্সেস থাকেন, উনি পারবেন না, বা সলিসিটরের কাছে যদি যান আপনি, যদি ট্রাই করেন তাহলে তো ট্রাই করেন, ট্রাই ইওর লাক। ইফ নট, দেন আই এম অ্যাফ্রেড ইউ গোইং টু হ্যাভ টু পে আউট অফ ইউর ওন পকেট। তার মানে হচ্ছে গিয়ে যে আপনি যদি কোনো লিগ্যাল সার্টিফিকেট না থাকে, তাহলে তো অবশ্যই আপনাকে you are leaving yourself absolutely open and naked to being liable to the other party's cost. থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। দেখা যাক এখন লাইনে কে আছেন, এবং একটি কল নেওয়ার পরে আমরা আলোচনায় ফিরে আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন প্লিজ। জি, হ্যালো, শুনদানি। জি শুনলাম। আচ্ছা, এই নয়া পাসপোর্ট বানাইছি, বাংলাদেশি পাসপোর্ট। জি। আর যে হোমই যেটা ভিসা দেয় না, ওই যে লিগালি যেটা ভিসা দেয় না নেই। জি। আমার পুরান পাসপোর্ট লাগাইলে আছে। জি। আমি যদি এখন দেশে যাই, গেলে কোনো অসুবিধা নেই। আপনার কি ব্রিটিশ পাসপোর্ট আসেনি? না, পুরান পাসপোর্ট আছে। না আপনার কি ব্রিটিশ পাসপোর্ট আসেনি? না, ব্রিটিশ না, বাংলাদেশি পাসপোর্ট। আপনি নয়া পাসপোর্ট বানাইছেন? আমি অনেক দিন ধরে, আমার 25 ওকে। তখন আমি নয়া পাসপোর্ট বানাইছি, এখন ডিজিটাল পাসপোর্ট। জি। ডিজিটাল লিভ না গিটা ও ফিল না থাকলে পুরান পাসপোর্ট আছে, একলগে জয়েন কইরা নিলে কি ওই বনি না গিটা। পুরান পাসপোর্টও কিতা সিল আছে কইবানি আমারে? তো ইন্ডিভিজুয়াল লিভ দে। ইনডিফিনিট লিভ আছে না রাইট সিল আছে? না, রাইট না, ইন্ডিভিজুয়াল লিভ। আচ্ছা, এটা অনেকে মানে গুলমাল ফাঁকাইলেন আর কি। একটা হইলো মানে দুইটা বিষয় আছে। একটা হইছে গিয়া যদি কারো আপনার না অন্যান্য বিষয়ের কইরাম, যদি রাইট ওভার থাকে তাইলে ট্রাভেল করতে পারবা, আইতা পারতা নাই। কারণ রাইট ওভারে স্টাম্পও লেখা থাকে, দিস স্টাম্প ইজ ভ্যালিড আনটিল দি ভ্যালিডিটি অফ দ্যাট পাসপোর্ট। অর্থাৎ যে পাসপোর্টও দেওয়া, অনেক সময় আলাদা করলেইছেন দিলাইছে তারা, কিন্তু এইটা একটা প্রবলেম হইতে পারে। সুতরাং ইনডিফিনিট লিভ টু রিমেইন যদি থাকে তাইলে আইতে পারবা। এটার লগে ভ্যালিডিটি সম্পর্ক নাই, এটা লাইফ লং ইনডিফিনিট লিভ টু রিমেইন। আইতে পারবা, জয়েন করিয়া আইতে পারবা।
জি, আচ্ছা, এখানে একটা প্রবলেম হইতে পারে, দেখা গেল যে যে ছবি আর আপনার ছবি মিলেন না, অনেক পার্থক্য। জি অনেক সময় এই কারণে যদি এয়ারপোর্টে জিগার বেড়াছাড়া লাগাই দেন, তাইলে একটা প্রবলেম হয়। এরকম একটা লোকের হইছে, দেখা গেল তাই 30 বছর ধরে আসেন, প্রত্যেকবার আইন জিকাইলাই, হয়তো যে জায়গা থাকি যারা দিয়ে খরাইছিলা তাই হোম অফিসও না করাইয়া মাঝখানে এমনি স্টাম্প মারি দিলাইছেন যে আছে ঠিক আছে, কিন্তু হোম অফিসে প্রত্যেক বছর তাই 30 বছর ধরে আসা যাওয়া কররা জিগায় টিকায় না। আখটা একবার মনে হয়েছে যে তার একটু বাজাইয়া দেখি, বাজাইয়া দেখে তারা ওটিয়া কয় যে হৌ যে চেঞ্জ করছেন এই চেঞ্জটা জেনুইন চেঞ্জ হয়েছে না, যে কোনো জায়গা থেকে খাচ্ছেন চেঞ্জ জানেন না, কোনো লয়ার হোক বা ট্রাভেল এজেন্ট হোক বা যেই হোক, তাই গড়টাকে এটা সিল মারি দিলাইছেন, যার ফলে মানে তারা লিঙ্ক পায় না, তাই বেনিফিট থেকে দুনিয়ার সবটা ফাইন, তাই না আর 30 বছর থাকা অবস্থায় বেনিফিট থাকা অবস্থায়ও তাই না আইতে পারছেন না। অ্যাডভাইজেবল হইল গিয়া আপনি আপনার পাসপোর্টটা যদি সম্ভব হয় 100, এখন মনে হয় 47 পাউন্ড লাগে, মনে হয় মাঝখানে বাড়াইলেছিল আবার কমাইছে তারা হোম অফিসে ফিস, এই স্টাম্পটা 147 পাউন্ড না 48 পাউন্ড ওটা হইব, আগে আছিল 248 হোম অফিসে, এখন আবার কমাই লইছে। এটা করিয়া সময় লাগবো, আপনার সুইচিং করিলে মানে যদি ট্রান্সফার করিলেন তাহলে স্বাধীন থাকলে, আর দ্বিতীয়টা হইল গিয়া আর অন্য কোনো প্রবলেম না থাকলে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে গিয়া সবচেয়ে ইজি ট্রাভেল করতে হইলে, আর না হলে দেখা যে গাটা গাটা একটাই বুঝিকাইব আর কি। আইনগত প্রশ্ন উত্তর হইল গিয়া আপনি জোড়া ইনডেফিনিট লিভ টু রিমেইন থাকলে আইনগতভাবে আপনি ট্রাভেল করতে পারবা, অসুবিধা নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি যাচ্ছি পরের কলের কাছে, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন প্লিজ। জি আমার দুইটা কোশ্চেন ছিল, একটা হলো যে জি হ্যালো জি বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনার দুইটা কোয়েশ্চেন, আপনি টেলিভিশনটা একটু মিউট করে দিন। জি, দুইটা কোশ্চেন হলো, নাম্বার ওয়ান হলো যে আমরা ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়েছি। জি জি আপনি টেলিভিশনটা মিউট করে দিন। যদি আপনি যদি এখানে কথা বলেন আর সেকেন্ড টাইম যদি টেলিভিশন শুনতে পান তাহলে ডিফারেন্স হয়ে যায় অনেক। আপনি মিউট করে দিন, আপনার টেলিভিশনের Yes, শব্দ sir. আমি নিজে শুনতে পাচ্ছি। জি Yes, sir. বলুন। তো আমার দুইটা কোশ্চেন, একটা হলো যে আমরা তো ইনডেফিনিট লিভ মেইন পেয়েছিলাম আর কি গত বছরে জানুয়ারিতে আর কি, তো আমরা এই জানুয়ারিতে আমরা আপনার ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করার কথা আর কি। জি তো সেখানে আমাদের বাচ্চাদের জন্য কি একসাথে অ্যাপ্লাই করতে হবে? আমার তো দুইটা বাচ্চা, একটা বয়স হলো 4.5 বছর আর একটা হলো মানে 1 বছর। জি তো ওদের তো আমরা লাস্ট টাইমে ওদের পাসপোর্টও ইনডেফিনিট লিভ টু রিমেইন স্থির আছে, কিন্তু ওদেরকে যদি আমরা আলাদাভাবে অ্যাপ্লাই করলে নাকি শুনছি যে ফিটা কম লাগে, ওদের জন্য এভাবেই নাকি অ্যাপ্লাই করে দিতে পারি। আবার কেউ কেউ বলে সাথে অ্যাপ্লাই করা উচিত, নাহলে আবার এটা আনলফুল, কারণ ওরাও আন্ডার ইমিগ্রেশন কন্ট্রোল, যদিও ওরা দুইজনেই ব্রিটিশের ব্রিটেনে জন্ম হয়েছিল। জি আর সেকেন্ড কোশ্চেন হলো যে মানে আমরা তো লাইফ ইন দ্য ইউকে দিয়েছিলাম আর কি আগে আর কি, ওই আপনার জি লিভ টু রিমেইনের আগে, হ্যাঁ এবং আমার ওয়াইফও এখানে মানে টায়ার 2 তে ছিল, উনি এখনো কাজ করতেছে ইংলিশ মিডিয়াম মানে জি একবার প্রফেশনাল জব, আমিও প্রফেশনাল জব করি। জি। তারপরে কি আমাদের কি B2 নাকি একটা শুনলাম নতুন, যেটা কি আমাদেরকে করতে হবে এই আপনার জি ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাইয়ের আগে? 2 নম্বরটা বলি আগে, আপনার জি, করতে thank you. হবে, কারণ নতুন যে ঘোষণা আসছে 28 অক্টোবর থেকে, সেইখানে ইনডিফিনিট লিভ টু রিমেইন ন্যাচারালাইজেশন দুটার জন্যই বলছে। আপনি ইনডিফিনিট লিভ টু রিমেইন হয়েছে কিন্তু ন্যাচারালাইজেশন হয় নাই, সুতরাং আপনাকে এই B1 এক্সামটা দিতে হবে, আপনার স্ত্রীকেও দিতে হবে। ঠিক আছে, এবং Okay. এইখানে প্রফেশনাল জবের চেয়ে ওইখানে কিছু ক্রাইটেরিয়া আছে, যে লিগ্যাল কোয়ালিফিকেশন যদি ব্রিটিশ, খুব সম্ভবত অনার্স আপনি দেখে নেবেন, সেই ক্ষেত্রে এক্সামশন পেতে পারেন। যদি ব্রিটিশ কোনো আপনি প্রফেশনাল জব করতে পারেন কিন্তু ব্রিটিশ ইকুইভ্যালেন্ট গ্র্যাজুয়েশন খুব সম্ভবত, আমি 100% শিওর না, এটা থাকলে আপনি এক্সামশন পেতে পারেন। কিন্তু এই ধরনের কোনো এক্সামশন, ইকুইভ্যালেন্ট ডিগ্রি কোনো এক্সামশন না থাকলে আপনাকে মাস্ট করতে হবে। ঠিক আছে, ওকে, যদি আমার আইএলটিএস করা ছিল, আমার স্কোর মানে অল ব্যান্ডেশন মানে 7 করে মিনিমাম ছিল, 7.5 স্কোর ছিল। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এটা যদি 2 বছরের মধ্যে হয়ে থাকে হয়তো দেখতে পারবেন ইকুইভ্যালেন্ট হয় কিনা, কিন্তু আমার মনে হচ্ছে 2 বছর পার হয়ে গেছে। 2 বছর হলে মানে আপনি চেক করে দেখতে পারেন ইকুইভ্যালেন্স হয়েছে কিনা আর কি, অনেকগুলো, কিন্তু 2 বছরের আগে হলে তো মানে প্রশ্নই আসে না। ঠিক আছে, আমার উইদিন 2 ইয়ার্স আছে। হ্যাঁ আপনি একটু দেখে নেবেন আর কি, কারণ অনেকগুলি মানে সবগুলি আমি যেটা বিশ্বাস করি আর কি, যে সব ল মুখস্থ রাখার না, লটা কোথায় আছে সেটা জেনে নেওয়াই জরুরি। যাই হোক,
আর প্রথম যেটা বলছিলেন যে আপনি একসঙ্গে করবেন না আলাদা করবেন, ফি মওকুফের কোনো বিধান নাই সিটিজেনশিপের ক্ষেত্রে। সেক্ষেত্রে একসঙ্গে করলে কিছুটা, হাজব্যান্ড ওয়াইফ করলে কিছুটা কম আছে, কিন্তু বাচ্চাদের জন্য খুব মনে হয় একসঙ্গে করলেও তেমন কম নাই আর কি। বাচ্চাদের ইন্ডিভিজুয়ালি 673 পাউন্ড লাগে আর কি। আর হাজব্যান্ড ওয়াইফ করলে একজনে করলে 800 খুব সম্ভবত 74, আর দুজন করলে একটু কম আছে। সুতরাং একসঙ্গে করাই বাঞ্ছনীয়। তবে আপনার আর্থিক কারণে যদি পরে করতে চান সেটা ডিফারেন্ট, আপনি পরে করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি যাচ্ছি পরের কলারের কাছে, দেখি পরের কলার কি জানতে চান। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা কোয়েশ্চেন করতাম মানে জি খোকা সাহেব প্লিজ। আমি আপনার ও সিটিজেনশিপ বলে অ্যাপ্লাই করি আর জি তো রিসেন্টলি ইংলিশ কোয়ালিফিকেশন পাইটা তাই জি। তো আপনার কাছে ওটা দিয়ে অ্যাপ্লাই করা যাবে? আমি বুঝছি না আবার খোকা, আপনি তো B1 লাগবে, ওটা জানলাম, আপনিও জানলাম আমিও জানলাম। জি প্রশ্নটা কিটা? প্রশ্নটা হলো মানে ইকুইভ্যালেন্ট, মানে তারা আরো একটা সার্টিফিকেট ইয়ে করে, মানে আমি শুনছি আর কি তারা এলাও করে। জি আমি আইটিএস দিয়ে অ্যাপ্লাই করতে পারবো না আপনার দিকে, আমার ইংলিশ সার্টিফিকেট আছে আইটিএস। আইএলটিএস আমি এক্স্যাক্টলি একটু আগে যেটা কইছিলাম আর কি, এক্স্যাক্টলি আইএলটিএস এ কতটুকু কভার করে আমি ইকুইভ্যালেন্সটা আমার মুখস্থ নাই। আপনার দেখতে পারেন করার সম্ভাবনা আছে আর কি, কিন্তু আমি মুখস্থ নাই, সুতরাং আমি এখানে ইয়েস নো ইলা আনসার দিতাম পারলাম না। ইকুইভ্যালেন্ট থাকলে ইয়ে আছে, ঠিক আছে। তবে বেস্ট অপশন B1 খুব ইজি, ডেড ইজি। যারা এক মাস সময় লাগে দিয়া দিলে আর কোনো ইকুইভ্যালেন্স তারাও দেখতো, অনেক সময় হোম অফিসও ভুল করে, ইকুইভ্যালেন্স থাকলেও দেয় না, উল্টাপাল্টা করে। পয়সা লাগবে 250 থেকে 300 পাউন্ড, দিয়া সার্টিফিকেট দিয়ে দিলে অটোমেটিক হয়ে যায়। সুতরাং যদি মানি ওয়াইজ খুব বেশি চিন্তা না করতে চাই তাহলে কইমু মানে একটা পরীক্ষাটা দিলাও কা দিয়ে সার্টিফিকেট দিলাও কা। আইএলটিএস পাস করছে B1 কোনো ব্যাপারও নাই, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। আমি সর্বশেষ কল নিচ্ছি, তারপর অনুষ্ঠানের সমাপ্তি টানবো। দেখি লাইনে কে আছেন। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো, আমি তো অনেকক্ষণ লাইনে আছি। জি বলেন প্লিজ। হ্যাঁ হ্যালো। হ্যালো জি আমি একটা প্রশ্ন জানতে আমার আইএলআর এর জন্য অ্যাপ্লাই করতে। আইএলআর জন্য অ্যাপ্লাই করবেন? না করেছি। করেছেন, হ্যাঁ। এখন আমার একটা বাচ্চা আছে, যে বাচ্চাটার মানে বয়স হলো 19 বছর। হ্যাঁ এখন 19 বছর হয়েছে। তো এখন আমার প্রশ্নটা হলো যে যদি আমি আমার আইএলআর এর পরে ওর জন্য অ্যাপ্লাই করতে চাই, তখন আমি ফর্মটা ব্যবহার। আপনার বাচ্চা এক নম্বর হলো আপনি আইএলআর কোন বেসিসে করতেছেন? আমি লং রেসিডেন্সি। লং রেসিডেন্সি। বাচ্চা 19 বছর, সে কোথায় আছে? ও এই দেশে আছে, ও 9 বছর হয়েছে আসতে, কিন্তু ও 10 বছর হয়নি। হ্যাঁ, এখন আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হলো যে আমি এখন ওর জন্য যখন আমি অ্যাপ্লাই করব আইএলআর এর জন্য, তখন কি আমি স্টেট ও করব নাকি না ও আবার ওই এসএলআর ফর্ম ফিল আপ করতে হবে? এক নম্বরে আপনি করছেন লং রেসিডেন্স যেটা করছেন, হ্যাঁ। আপনার বাচ্চার তো লং রেসিডেন্সে করতেছেন না? না না করতেছেন না। না, ও তো এখনো হয়নি আর কি। ওর তো তার 9 বছর হয়েছে, 10 বছর হয় নাই। একটু চিন্তা করতে হবে স্টেটলি, কারণ আপনি তার আপনার ডিপেন্ডেন্ট হচ্ছে না। ডিপেন্ডেন্ট যদি না হয় সে কি বিষয় আছে? এমনি তো ডিপেন্ডেন্ট, আমার মানে আমার সাথে বাস করেছে, আমার সবকিছুই আমার সাথে খরচ দেয়। তো মানে ইউনিভার্সিটিতে যাওয়া। হ্যাঁ আমি বুঝতে পারছি। আমি এটা ফাইনাল আনসার দেব না, কারণ একটু চিন্তার প্রয়োজন রয়েছে। খুব সম্ভবত এফএলআর দিলেই হবে, কিন্তু মানে আমি ইনস্ট্যান্টলি বলতে পারছি না। কিছু কিছু বিষয় আছে যে চিন্তা করতে হয় কোন দিকে দেওয়া যায়। ডিপেন্ডেন্ট খুব সম্ভবত তার ওই ডিপেন্ডেন্ট ওই নিজে মানে ওই ফর্মে দিলেই হবে না, কারণ সে তো বয়স হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে। খুব সম্ভবত এফএলআর আমি সময় থাকলে বা চিন্তা করে, অনেক সময় কিছু চিন্তা করে ইনস্ট্যান্টলি আমি বলতে পারছি না, কিন্তু নেক্সট উইকে আমি চিন্তা করে দেখবো, হয়তো চেষ্টা করবো নেক্সট উইকে এটার উত্তর দেওয়ার। নেক্সট উইক আমি আপনার অনুষ্ঠান শুনবো, আপনি যদি কাইন্ডলি করেন। ওকে, আর আপনি একটু ভালো হবে আপনি legalrights7@yahoo.co.uk তে আপনার প্রশ্নটা লিখে দেন, তাহলে একটা রিমাইন্ডার হিসেবে কাজ করবে। থ্যাংক ইউ সো মাচ আপনি লাইনে আসার জন্য। আমি অনুষ্ঠানে এখনই শেষ করব, 1 মিনিটে যদি আপনার যদি কোনো ধরনের রিক্যাপ থাকে আর কি। থ্যাংক ইউ ফর গিভিং মি দ্যাট অপরচুনিটি। নাও ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে এই মুহূর্তে আমরা বেইলিফি এনফোর্সমেন্টের কথা বলছিলাম। অ্যাবসলিউটলি, হ্যাঁ অবশ্যই। যে বেইলিফের যে অনেক মানে কমপ্লেইন আমি শুনছি, আমার কানে আসছে। আপনারা সব সময় এই সচেতন থাকবেন
যদি এরকম যদি কোনো অসুবিধা হয়, মানে কাউন্সিল ট্যাক্সের ব্যাপারে হোক আর এই পার্কিং পেনাল্টির ব্যাপারে হোক কিংবা অন্য কোনো ব্যাপার হোক, আপনারা সব সময় অ্যালার্ট থাকবেন। আর যদি এরকম যদি মানে হয়রানি মানে শিকার হন, তাহলে অবশ্যই আপনারা অ্যাকশনে যাবেন, অবশ্যই লিগ্যাল অ্যাডভাইস নেবেন। আপনারা যদি মানে it depends on the severity of the event or the incident. এটা যদি হয় তাহলে অবশ্যই আপনারা এই কোর্টে যাবেন। কোর্টে যাওয়া উত্তম, কারণ the problem is that not very many people are doing this. আপনারা যদি না যান তাহলে তো এই লোকরা তো সবসময় এরকম এই একটা কার্ট ব্লাঞ্চের মতো কন্টিনিউয়াসলি মানে বিহেভ করে যাবে। সো I do commend this underused remedy. এটা খুবই underused. Do make it useful for yourself so that you can benefit it, and I wish you all the very best with that. থ্যাংক ইউ। দর্শক, আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। যেটা আমরা আগে বলতে চাচ্ছিলাম, বিশেষ করে ইলিগেল যারা তাদের সঙ্গে বিয়ে শাদীর ব্যাপারে একটা জেনারেল কোয়েশ্চেন যেটা বলছিলাম যে আপনারা সবসময় চেক করবেন যে ওনার ইমিগ্রেশন হিস্ট্রিটা কি, উনি কোনো ধরনের ফর্জারি করেছেন কিনা, আরেকজনের পাসপোর্ট ইউজ করেছেন কিনা, উনি বিয়ে করে আসছেন কিনা বা ওর বিয়ে দেখিয়ে আসছেন কিনা, এই ধরনের বিষয়গুলো দেখবেন। আর দেশে গেলে কমপক্ষে দেশ থেকে আসতে হলো, যদি হয়ে যায় কপাল ভালো থাকে 2-3 মাসের মধ্যে হয়ে যেতে পারে, কপাল মন্দ হলে 1 থেকে 1.5 বছর লাগতেও পারে, একবারে যদি এপিল হয়ে যায়, আর 2বার এপিলে 1.5 থেকে 2 বছর লাগতে পারে। ইন কান্ট্রি একদম সিরিয়াস কোনো গ্রাউন্ডস না থাকলে ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন করলে মঞ্জুর হওয়ার সম্ভাবনা খুবই কম, 18,600 লাগে। যাই হোক, আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে এবং এই বিষয়ে আবার আলোচনা করব। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।